বলেই দ্বিধাহীনভাবে নিজের বাথরোবের গিটটা এক ঝটকায় খুলে ফেলল তেহরাম। শুভ্র কাপড়ের বাঁধন মুক্ত হতেই তার ঋজু উন্নত ও বলিষ্ঠ বক্ষস্থল সম্পূর্ণ অনাবৃত হয়ে পড়ে। ঘটনাটি এতই আকস্মিক ও অপ্রত্যাশিত ছিল যে শ্যাম সুদর্শনার মস্তিষ্কের স্নায়ুগুলো কিঞ্চিৎ কালের জন্য স্তব্ধ হয়ে যায়। চোখ দুটো গোল গোল করে বিস্ময়ে ও লজ্জায় হাত দিয়ে দ্রুত নিজের দৃষ্টি আবৃত করে ফেলল সে। আঙুলের ফাঁক দিয়ে কোনো ক্রমে লোকটার বেপরোয়া কাণ্ড পর্যবেক্ষণ করে রাগে রমরমে গলায় চেঁচিয়ে উঠল, এই এই কি করছেন কি? আপনি যে লুচ্চা সেটা আমি ভালো করেই জানি, তাই বলে আপনি নির্লজ্জতার প্রমাণ এভাবে দেবেন? তেহরাবের বাথ রব খুলতে খুলতে নির্বিকার স্বরে বলল, আমি চেঞ্জ করব, এখানে নির্লজ্জতার কি দেখলি? আর আমাকে লজ্জা তোর কাছ থেকে শিখতে হবে, যে কিনা নিজের প্রফেসরকে ক্লাসের সবার সামনে লিপ কিস করে। তাই বলে আপনি আমার সামনে নাঙ্গপাঙ্গ হবেন? আমি তো তোকে যেতেই বলেছি, তুই দাঁড়িয়ে আছিস এখানে। আসলে লজ্জাটা হচ্ছে কে, তুই নাকি আমি, সেটা নিজের এই ইউজলেস মাথাটা খাটালে বুঝতে পারবি। এক মুহূর্তে ইফতির মুখশ্রীতে এমন এক বিব্রত বিস্ময় ফুটে উঠল যেন লোকটা তার সমস্ত যুক্তির পথ এক নিমিষে রুদ্ধ করে দিয়েছে। আপনি আপনি একটা অসভ্য। তেহরাম থামল না, বরং গম্ভীর মুখে বলল, এইমাত্র তো বললি আমি লুজার। লুজার তো বটেই, তার সঙ্গে অসভ্য। দুটো একসঙ্গে কিভাবে হলো? আপনার মতো মানুষের ক্ষেত্রে সবই সম্ভব। তেহরামের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। রমণী বেশ বুঝতে পারছে লোকটা ইচ্ছে করে তাকে বিব্রত করতে চাইছে, আর সেই উপলব্ধি তার অস্বস্তির সঙ্গে ক্রোধের মাত্রা আরও বাড়িয়ে দিল। ততক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল সে। আমি যাচ্ছি। পেছন থেকে তেহরামের শান্ত কণ্ঠ ভেসে এলো, এতক্ষণে বুদ্ধি হলো? পেছন ফিরে তাকালো না ইফতি। লোকটার নির্বিকার কণ্ঠে এমন এক আত্মতুষ্টির সুর যা তার অবশিষ্ট ধৈর্যটুকুতেও বিদায় জানানোর জন্য যথেষ্ট। দাঁতে দাঁত চেপে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, শালা জলপাঠা, তোর বউকে কাকে নিয়ে যাবি? তেহরাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করতে করতে মৃদু হেসে বলল, আমার বউকে নিয়ে তোকে ভাবা লাগবে না, তুই নিজের কথা ভাব। তোর মতো মেয়েকে বিয়ে করবে কে সেই চিন্তা কর। আমার জন্য তো মেয়েদের লাইন লেগে আছে, একটা গেলে 10টা আসবে। ইপ্তি থমে দাঁড়ালো, ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো তেহরামের দিকে, ব্যঙ্গ করে বলল, আপনি একজন প্রফেসর হয়ে এমন কেন? কেমন অসহ্য। তেহরাম এক মুহূর্ত ভেবে অন্তহীন গম্ভীর মুখে বলল, তুই নিজেও একটা অসহ্য, তাই তো সহ্য কেউ কেউ অসহ্য লাগে। ইফতি হতবাক হয়ে তাকিয়ে রইল, তারপর আকাশের দিকে তাকিয়ে মনে মনে নিজেকেই সান্ত্বনা দিল। এই মানুষটার সঙ্গে তর্ক করে লাভ নেই, কারণ তার যুক্তি ভাঙ্গার যেমন সীমাহীন তেমনই বেয়াদবিরও কোনো সীমারেখা নেই। হনহনিয়ে বেরিয়ে যাওয়ার জন্য অগ্রসর হতেই পেছন থেকে তেহরাম বলে উঠল, আরে কাপ কফি দিয়ে যাবি? তুই শালা গুখা, বলে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। মেজাজ উত্তাপ মাথা চূড়া পেরিয়ে যেন সমগ্র অস্তিত্বে ছড়িয়ে পড়েছে ইফতির। দরজা পেরিয়ে করিডোরে পা রাখতেই একবার পেছনে ফিরে তাকানোর প্রবল ইচ্ছা হলো, শুধু একবার। তারপরে নিজের সে ইচ্ছাকে নির্দমনভাবে দমন করল সে। না, ওই জলপাটার মুখ আর এক মুহূর্ত দেখতে চায় না। অথচ কপাল এমনই। কয়েক কদম এগোতেই পেছন থেকে আবারও তেহরামের কণ্ঠ ভেসে এলো, ইফতি। পা থেমে গেল তার, চোখ দুটো আপনা থেকেই বন্ধ হয়ে এলো। মনে হলো লোকটার গলা শুনলেই তার মস্তিষ্কের ভেতরকার শান্তিপ্রিয় কোষগুলো একে একে আত্মহত্যা করে। ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে বলল, আবার কি? দরজাটা লাগাই দিয়ে যা। ইফতির চোখ সরু হয়ে এলো, নিজের হাত নেই? আছে তো হাতটা কাজে লাগান, লুলার মতো না থেকে দিয়ে যা, না হলে কিন্তু মাকে বলবো তুই আমাকে ভার্সিটিতে এভাবে লিপ কিস করেছিলি। ইফতির মুখ মুহূর্তে হা হয়ে গেল। কয়েক সেকেন্ড আগেও যে রাগে চোখ মুখ লাল হয়েছিল, এবার সেখানে ফুটে উঠল আতঙ্ক আর অবিশ্বাসের মিশেল। আপনি আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? ঘরের ভেতর থেকে তেহরামের শান্ত উত্তর এলো, ব্ল্যাকমেল না, স্মৃতিচারণ করছি। স্মৃতিচারণ আপনার মাথা। ওই ঘটনাটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা হলো ঘটেছিল তো। আপনি চুপ করবেন? দরজা লাগিয়ে দিলেই করব। ইফতি তাতে দাঁত চেপে দরজার হাত হলে হাত রাখলো। যাওয়ার আগে শেষবারের মতো ভেতরে তাকিয়ে চোখ কুচকে বলল, আপনার মতো মানুষকে প্রফেসর বানিয়েছে কে? তার ওপর ঠাডা পড়ুক। তেহরামের আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে নির্বিকার স্বরে বলল,
তোর মতো ছাত্রীকে আমার জীবনে পাঠিয়েছে যে, তার উপর আল্লাহর গজব পড়ুক। দরজায় এবার আর আসতে বন্ধ হলো না। থাম। করিডোরে প্রতিধ্বনি হলো দরজা বন্ধ হওয়ার শব্দ। তেহরাম স্থির দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর তার ঠোঁটের কোণে আবারও সেই বাঁকা হাসি ফুটে উঠল। মেয়েটাকে রাগানোর অদ্ভুতভাবে উপভোগ্য হয়ে উঠেছে। অন্যদিকে করিডোরে দ্রুত পায়ে এগোতে এগোতে ইপ্তি দাঁতে দাঁত চেপে বেসুরো গলায় সুর তুলতে তুলতে নিচে নেমে গেল। খানে মে জেহের মিলাকে মে। সিঁড়ির প্রতিটি ধাপ যেন আজ ইপ্তির ক্রোধের সাক্ষী হয়ে রইল। হনহনিয়ে নিচে নামতে নামতে বিড়বিড় করে চলছে সে। তেহরামের ওপর জমে থাকা সমস্ত রাগ যেন একসঙ্গে তার কণ্ঠনালীতে আশ্রয় নিয়েছে। গজগজ করে উঠল, বাসি তেহেরি, তোকে যদি নাকানি চুপানি না খাইয়েছি, আমার নামও শেহরুজ মুস্তফা ইফতি না। নিচের ডাইনিংয়ের দিকে তাকাতেই তার চোখে পড়ল সোনালী মুস্তফা এবং অরিত্রী মুস্তফা ইতিমধ্যে ডাইনিং টেবিলে বসে তার জন্য অপেক্ষা করছে। টেবিল জুড়ে সাজানো হয়েছে নানা রকম খাবার। গরম ভাতের ধোঁয়া, সুগন্ধি মশলার ঘ্রাণ আর সদ্য ভাজা কোনো এক পদের সুবাস মিলেমিশে চারপাশে এক প্রশান্ত আবহ সৃষ্টি করেছে। বেশ অবাক হলো সে, আজ এত আয়োজন কেন? অন্যদিকে তো মেয়েরই অন্যদিন তো মেয়েরই সকলের নাস্তা বানায়। ইপ্তি ধীর পায়ে এগিয়ে এসে চেয়ার টেনে বসতে বসতেই কপাল কুঁচকে চারপাশে তাকালো। এত আয়োজন কেন? অরিত্রী মুস্তফা একটা পায়েসের বাটি এগিয়ে দিতে দিতে বলল, এটা খেয়ে দেখ তো ইপ্তিমা। পায়েস থেকে রমণীর দৃষ্টি শুরু হয়ে আসে। পায়েসের বাটিটার দিকে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ইপ্তি। এক সময় এই সারটার জন্য কত আবদার, কত অপেক্ষা। এই নারীর হাতের পায়েস ব্যতীত ইপ্তির কোনো কাজই হতো না। কিন্তু মানুষ পরিবর্তনশীল, তেমনি পছন্দ পরিবর্তনশীল। পরিস্থিতি আর সময় পরিবর্তন হতে বাধ্য করে সবাইকে। আজ সে পরিচিত মিষ্টি সুবাসও তার ভেতরে কোনো উচ্ছ্বাস জাগাতে সক্ষম নয়। বুকের গহীনে কোথাও যেন পুরনো কোনো দরজা আচমকা করকরে শব্দে খুলে গেল। স্মৃতিটা বড় অদ্ভুত, তারা কখনো অনুভূতি নিয়ে আসে না, নিঃশব্দে এসে বর্তমানের ওপর অতীতের ছায়া ফেলে যায়। ইপ্তি মুখে কোনো ভাবান্তর না এনে বাটিটা হাতে তুলে নিল। চামচ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আবার টেবিলের ওপর রেখে দিল। অরিত্রী তার মুখের দিকে তাকে মৃদু স্বরে বলল, খাচ্ছিস না কেন মা? ইপ্তি ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আগে বলো, আজকে হঠাৎ এত আয়োজন কেন? সোনালী মুস্তফা মুচকি হেসে পানির গ্লাসটা টেবিলে রেখে শান্ত কণ্ঠে বললেন, আজ তোর জন্মদিন, ভুলে গেলি? নিজের মুখের কথা মুখে রেখে গেল। তার পূর্বে পায়েসের বাটিটা আছড়ে পড়ল মেঝেতে। মুহূর্তে সাদা মার্বেলের মেঝেতে ছড়িয়ে পড়ল ঘন দুধের পায়েস আর ভাঙা বাটির টুকরো। ঝনঝন শব্দে ডাইনিংয়ের শান্ত পরিবেশটা যেন আচমকায় থমকে গেল। অরিত্রী চকিতে দৃষ্টিতে চাইলেন ভাতিজির মুখপানে। সোনালির মুখের হাসিটাও ধীরে ধীরে মিলিয়ে গেল। ইপ্তি স্থির হয়ে বসে রইল। ঠোঁটের কোণে যে কৃত্রিম হাসিটুকু ছিল সেটাও আর নেই। চোখের দৃষ্টি অস্বাভাবিক রকম স্থির। সোনালী মুস্তফা তড়িঘড়ি করে কিছু একটা বলার জন্য মুখ খুলতেই ইপ্তির তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। ব্যগ্র কণ্ঠে বলল, আমার সমাবেশ আছে, আমি যাচ্ছি, খিদে নেই আমার। বলে বেরিয়ে যাওয়ার জন্য সম্মুখে অয়া রাখতেই পেছন থেকে ভেসে আসা আকুতি ভরা কণ্ঠে শ্যাম সুদর্শনার পদচকল থেমকে গেল। আমরা নিজেদের ভুল শোধরানোর চেষ্টা করছি ইপ্তিমা আমার। একটা বার কি মাফ করে দেওয়া যায় না আমাদের? সম্পর্কটা আগের মতো হয় না? আমাকে আগের মতো মামুনি বলা যায় না? অভিমান অভিযোগ বলে আবার কি এই মায়ের বুকে আসা যায় না? ইপ্তির বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। পায়ের নিচে ছড়িয়ে থাকা পায়েসের মিষ্টি গন্ধটা মুহূর্তেই তার কাছে অসহ্য ঠেকল। কতদিন পর এই কণ্ঠে এমন আকুতি শুনছে সে, অথচ নিজ জননীর মৃত্যুর পর এই কণ্ঠস্বরটি ছিল তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। ধীরে ধীরে চোখ বন্ধ করল ইপ্তি। বুকের ভেতর জমে থাকা অভিমানগুলো যেন একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে আরও তীব্র হয়ে উঠল। ক্ষমা শব্দটা খুব সহজ, কিন্তু কিছু আঘাত এমন হয় যেগুলো ক্ষমা করলেও তাদের রেখে যাওয়া দাগ মুছে ফেলা যায় না। অরিত্রী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। চোখের কোণে জমে থাকা জলটুকু আর আড়াল করতে পারলেন না। কাপা কণ্ঠে বললেন, তুই চাইলেও আমাকে শাস্তি দে মা, দূরে রাগ কর, কিন্তু এইভাবে নিজের কাছ থেকে একেবারে সরিয়ে দিস না। তুই জানিস না তোর সঙ্গে কথা বলার জন্য প্রতিদিন কতবার নিজের সঙ্গে যুদ্ধ করি। ইপ্তির আঙ্গুলগুলো মুঠো হয়ে এলো, অধর কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। সোনালি এতক্ষণ নিশ্চুপ ছিলেন। এবার ধীর পায়ে উঠে এসে টেবিলের পাশে দাঁড়ালেন। তার কণ্ঠে আগের সেই স্বাভাবিক দৃঢ়তা নেই, বরং অদ্ভুত এক অসহায়ত্ব। আমরা ভুল করেছি ইপ্তি, অনেক বড় ভুল।
তখন হয়তো মনে হয়েছিল যা করছি তোর ভালোর জন্যই করছি, কিন্তু এখন বুঝি কারো ভালো চাওয়ার নামে তার মনটা ভেঙে দেওয়ার অধিকার কারণেই। ইফতি এবার চোখ মেলল, দৃষ্টিকে স্থির হলো সোনালির মুখে। কত পরিচিত সেই মুখ, কত রাত এই মুখের দিকে তাকিয়ে ঘুমিয়েছে সে, কতবার অসুস্থ হয়ে এই মানুষটার হাত আঁকড়ে ধরে থেকেছে। অথচ আজ এই চেহারাটা দেখলে মনের ভিতর বিষণ্ণতার জায়গা করে নেয়। দূরে যাওয়ার তীব্র বাসনা মাথা চাড়া দিয়ে ওঠে। ইফতি ধীর স্বরে বলল, সম্পর্ক বাঁচানোর জন্য অনেক ছোট হয়েছি, অপরাধ না করেও অপরাধীর ন্যায় ক্ষমা চেয়েছি। তবুও আমার গল্পে আমি পরাজিত সৈনিক, তাই আমার কারো প্রতি অভিযোগ নেই, আর না আছে ক্ষমা করার অধিকার। কথাটা শুনে অরিত্রীর চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভাঙা গলায় বলল, তবুও কি ফিরে আসার কোনো রাস্তা নেই? নিরুত্তর শ্যাম সুদর্শনা, নির্বিকার যেন সীমা ছাড়িয়ে। কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে থেকে নিচের দিকে তাকালো। মেঝেতে ছড়িয়ে থাকা পায়েসের দিকে চোখ পড়তেই বুকের ভেতরটা আবারও কেঁপে উঠল। আজও সে মনে করতে পারে ছোটবেলা জন্মদিনের সকালে ঘুম ভাঙার আগেই অরিত্রী তার জন্য পায়েস রান্না করতেন। ঘুম চোখে রান্নাঘরে গিয়ে বাটিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো সে, আর অরিত্রী হাসতে হাসতে বলতেন, আগে মুখ ধুয়ে আয়, তারপর পায়েস পাবি। স্মৃতিটা এতটাই স্পষ্ট যে ইপ্তির বুকের ভিতর জমে থাকা কঠিন আবরণের যেন সূক্ষ্ম একটা ফাটল ধরল। কিন্তু পরক্ষণে সেই ফাটল নিজে বন্ধ হয়ে গেল, কারণ শুধু সুন্দর স্মৃতি দিয়ে সব কষ্ট মুছে ফেলা যায় না। ইপ্তি ব্যাগটা কাঁধে তুলে নিল, চোখ তুলে অরিত্রী আর সোনালির দিকে তাকিয়ে বলল, আমি এখন এসব নিয়ে কথা বলতে চাই না। অরিত্রী তড়িঘড়ি করে বললেন, কখন বলবি? যেদিন আমার ভেতর থেকে আপনাদের জন্য রাগটা একটু কমবে। অরিত্রী জানে সেদিন এই জীবনে আর বোধহয় আসবে না। কয়েক কদম এগিয়ে যেয়ে থামাতে চাইলেন মেয়েটাকে, কিন্তু তার পূর্বে অরিত্রীর নজর আটকে গেল ভাতিজির নয়ন মাঝে। মেয়েটার চোখ টলটলে করছে। থমকে গেলেন, আর এক কদম বাড়ানোর সাহসও দেখালেন না। সবল চিত্তের নারী ইফতিয়ার মুখ বিবরে দুর্বলতা বেমানান লাগে, তাই আর চাইলেন না মেয়েটা দুর্বলতার টেনে হিঁচড়ে বের করতে। অরিত্রী স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ইফতির পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যেতে লাগলো। প্রতিটি পদক্ষেপ যেন তার বুকের ওপর আঘাত করে ফিরে আসছে। এত কাছে পেয়েও আজ মেয়েটাকে ছুঁতে পারলেন না তিনি। অথচ একসময় এই মেয়েটাই তার আঁচল আঁকড়ে না ধরলে এক পাও হাঁটতে চাইতো না। সোনালি দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে চেয়ারটা বসে পড়লেন, তার দৃষ্টি মেঝেতে ছড়িয়ে থাকা পায়েসের দিকে। কাপা হাতে টেবিলের ওপর রাখা চামচটা তুলে নিয়ে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর খুব নিচু স্বরে বললেন, আজও পারলাম না ভাবি। অরিত্রী কোনো উত্তর দিলেন না, তার চোখে তখনও দরজাটার দিকে স্থির। মেয়েটাকে এত কষ্ট দিয়ে ফেলেছি যে নিজের হাতে বানানো পায়েসের এক চামচ আজও গলা দিয়ে নামলো না। অরিত্রী এবার চোখে জল মুছে ফেললেন, ঠোঁটে ক্ষীণ এক হাসি ফুটল, অথচ সেই হাসিতে ছিল গভীর বিষাদ। ও রাগ করেনি শুধু সোনালি, ও আমাদের থেকে নিজের মনটাই সরিয়ে নিয়েছে। সোনালি মাথা নিচু করলেন, তাহলে কি করব? অপেক্ষা। কতদিন? অরিত্রী কিছুক্ষণ চুপ থেকে জানালার বাইরে তাকালেন। সকালের রোদ তখন ধীরে ধীরে উঠোনের ওপর ছড়িয়ে পড়ছে, অথচ তার কাছে পুরো বাড়িটাই যেন অন্ধকার। যতদিন লাগে। উপরে রেলিংয়ে হাত রেখে পুরো দৃশ্যটা অবলোকন করল তেহরাম। অন্যদিন হলে বোধহয় মেয়েটাকে নিচে যেয়ে দুটো থাপ্পড় বসিয়ে দিত বড়দের অসম্মান করার অপরাধে। কিন্তু আজ সবটাই ভিন্ন। গতরাতে মাহিতের মুখ থেকে যে অতীতের কাহিনী সে শুনেছে, তা সহ্য করা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এই মেয়ে এত কিছুর পরও স্বাভাবিক কিভাবে আছে কে জানে। ততক্ষণাৎ মনে পড়ে গেল কালকের বলা প্রতিটি কথা। ক্লাসরুমে বসে বান্ধবীদের ফোন থেকে টিচারকে মেসেজ দিল মিলি, স্যার, আমি আপনার বাবা ডাক শোনার কারণ হতে চাই। এই, তুই আমার ফোন নিয়ে কি করছিস? পাশ থেকে ইপ্তির কণ্ঠ পেয়ে তড়িৎ গতিতে মেসেঞ্জার থেকে সাফিনের আইডি ডিলিট করে মেসেঞ্জার থেকে বেরিয়ে এলো মিলি। ততক্ষণে ইপ্তি নিজের ডেস্কে পৌঁছে গেছে। চোখ শুরু করে মিলির দিকে চেয়ে বলল, ফোন কি করছিলি তুই? দে, বড় মাকে ফোন দিতে হবে। তৎক্ষণাৎ মুচকি হেসে বেশ স্বাভাবিকভাবে ফোনটা ইপ্তির দিকে এগিয়ে দিল সে। মেয়েটার মুখে স্বাভাবিকতার আবরণ থাকলেও শ্যাম সুদর্শনের তীক্ষ্ণ দৃষ্টি থেকে মেয়েটার মুখবিবরে বিবেচনা করা অস্থিরতার আড়াল হলো না। ফোনটা হাতে নিয়ে সন্দিহান কণ্ঠে জানতে চাইল ইপ্তি, তুই এত ঘামছিস কেন? ততক্ষণাৎ জবাব দিল মেয়েটা, গরম পড়েছে অনেক। আগস্ট মাসে ক্লাসরুমে গরম লাগতেই পারে, কিন্তু তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই বঙ্গোপসাগরে সাঁতার কেটে এসেছিস।
বলে মিলির পাশে বসে পড়ল ইপ্তি। ঢাকা ভার্সিটিতে 2 বছর হয়ে গেছে তার। মিলি মেয়েটা এবারে নবীন। ইপ্তি 1 বছর ড্রপ দেওয়ার ফলে মেয়েটার সঙ্গে বয়সে 1 বছর ব্যবধান থাকলেও তাদের এক ব্যাচ। সেই সূত্রে পরিচয়। আর পরিচয় থেকে কখন যে দুজনের মধ্যে এমন সখ্যতা গড়ে উঠেছে তার হিসেব দুজনের কাছে কারো কাছেই নেই। তবে ইপ্তি যতটা স্থির, মিলি তার সম্পূর্ণ বিপরীত। মেয়েটার মাথায় কখন কোন দুর্বুদ্ধি উদয় হবে তা বোধ হয় মেয়েটা নিজেও জানে না। আজও যে ব্যতিক্রম কিছু ঘটেনি সেটা ইপ্তির তীক্ষ্ণ দৃষ্টি ইতিমধ্যে আঁচ করে ফেলেছে। মিলি অবশ্য মুখে বিন্দুমাত্র অস্বস্তির ছাপ না এনে খাতা খুলে বসে পড়ল, যেন পৃথিবীতে এই মুহূর্তে তার চেয়ে নিরীহ এবং নিষ্পাপ প্রাণী আর দ্বিতীয়টি নেই। ইপ্তি কিছুক্ষণ চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইল। অতঃপর কিছু একটা বলার জন্য উদ্যত হতেই সম্মুখে থেকে ভেসে পুরুষালী গর্জনে থমকে গেল। মিস শেহরুজ। আকস্মাৎ নিজের নাম শুনে যতটা না অবাক হলো ইপ্তি, তার থেকেও শতগুণ অবাক হলো পরিসংখ্যান বিভাগের অধ্যাপককে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে দেখে। বিশ্ব অভিজ্ঞাতে তার ভ্রু যুগল আপনা আপনি কুঞ্চিত হয়ে এলো। কয়েক মুহূর্ত নির্বাক দৃষ্টিতে সম্মুখে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে তাকিয়ে রইল সে। লোকটার পরনে গাঢ় নীল শার্ট, কালো প্যান্ট, এক হাতে কয়েকটি ফাইল, অন্য হাতে মার্কার। মুখাবয়বে অযোচিত কোনো কারণে কঠোরতা ধরে রেখেছেন। লোকটাকে সে চেনে। পরিসংখ্যান বিভাগের মেয়েদের মুখের সুদর্শনতার অনেক উরু কথা শুনেছে সে, কিন্তু শাফিন বিবাহিত পুরুষ, তাই তেমন একটা খেয়াল দেয়নি কখনো। সম্মুখ থেকে আবারও গভীর কণ্ঠ ভেসে এলো। মিস শেহরুজ, আমি আপনাকে বলছি। ইপ্তি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। জি স্যার। শাফিন কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে 2 কদম ইপ্তির নিকট এগিয়ে আসে। কিছু বুঝে ওঠার পূর্বেই সমগ্র কক্ষে ঠাস শব্দটি এতটা আকস্মিক ছিল যে মুহূর্তে সমগ্র শ্রেণীকক্ষে উপস্থিত প্রতিটি শিক্ষার্থী স্তব্ধ হয়ে গেল। কারো মুখে রানিং, এমনকি পেছনের সারিতে ফিসফিস করা থাকা শিক্ষার্থীরা বিষয়ে অভিঘাতে নিশ্চুপ হয়ে গেল। বিস্মিত হওয়ার মতোই বিষয় ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দুর্ধর্ষ এবং বেপরোয়া ছাত্রী হিসেবে যা পরিচিতি, সেই ইপ্তিকে সবার সামনে একজন শিক্ষক চড় মেরেছেন, এ দৃশ্য যেন কারো কল্পনারও অতীত। অথচ বাস্তবতায় এখন সকলের চোখের সম্মুখে। ইপ্তির মুখ এক ঝটকায় একপাশে ঘুরে গেছে। শ্যাম বর্ণ গালের ওপর মুহূর্তে আঙুলের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। ইপ্তি কয়েক সেকেন্ড একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক ঘটনাটাকে স্বীকার করতেই অস্বীকৃতি জানাচ্ছে। এতক্ষণ শ্রেণীকক্ষে যে কোলাহল ছিল তা নিমিষে বিলীন। প্রত্যেক জোড়ার চোখ এখন স্থির হয়ে আছে ইপ্তি এবং শাফিনের ওপর। কয়েক মুহূর্ত নীরব থেকে মুখ তুলে চাইল ইপ্তি। প্রধান হলে প্রজ্বলিত চোখে সম্মুখে দৃষ্টিপাত করল। রিনরিনে কণ্ঠের বদলে তার কণ্ঠনালী থেকে চাপা গর্জন নিঃসৃত হলো যেন। আপনি আমাকে মারলেন কেন স্যার? ইপ্তির প্রশ্নে যেন শাফিনের ক্রোধ আরও প্রজ্বলিত হয়ে উঠল। কঠোর দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। মুখাবয়বের প্রতিটি রেখায় স্পষ্ট অসন্তোষের ছাপ। কয়েক মুহূর্ত নীরব থেকে শীতল কণ্ঠে বললেন, বড় করের মেয়ে হয়েছে বলে যা তা করবে এসব? জানো না আমি ম্যারিড? এত নির্লজ্জের একজন শিক্ষার্থী কিভাবে হয়? এসব নষ্টামি করতে কলেজে আসো? বলে নিজের ফোনটা ইফতির সম্মুখে তুলে ধরল। ততক্ষণাৎ মিলির অধর কোণে ফুটে উঠল কুটিলতার ক্ষীণরেখা। শাফিনের কথাগুলো যেন একে একে ইফতির কর্ণকুহরে প্রবেশ করে মস্তিষ্কের কোনো এক গভীর প্রান্তে গিয়ে বিস্ফোরিত হলো। কয়েক মুহূর্ত আগেও যে ক্রোধ তার চোখের মণিতে দাউ দাউ করে জ্বলছিল, সেখানে এবার বিস্ময়ের সঙ্গে মিশে গেল তীব্র অপমান। সম্মুখে তুলে ধরা ফোনটির দিকে তাকিয়ে রইল সে। স্ক্রিনে স্পষ্ট ভেসে আছে সেই বার্তাটি। ইপ্তি দিবে এমন নির্লজ্জ বার্তা, তাও একজন বিবাহিত পুরুষকে, ভেবেই গা গুলিয়ে উঠল তার। তৎক্ষণাৎ বলল, স্যার এই মেসেজ আমি দিইনি। না স্যার, মেসেজ ইপ্তি দিয়েছে, আমি পাশে বসে দেখেছি। পাশ থেকে ভেসে আসা মেয়েলি কণ্ঠে চমকে উঠল ইপ্তি। মিলি আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ সব কিছু পরিষ্কার হয়ে গেল ইপ্তির কাছে। কয়েক মুহূর্ত আগের দৃশ্যগুলো যেন একে একে মস্তিষ্কের পর্দায় ভেসে উঠল। মিলির অস্বাভাবিক ঘাম, ফোন হাতে নিয়ে তার অস্থিরতা, মেসেঞ্জার থেকে বেরিয়ে আসার তাড়াহুড়ো, সব কিছু কেন্দ্রবিন্দু যে এই মেয়েটাই তা বুঝতে ইপ্তির এক মুহূর্ত লাগলো না। ধীরে ধীরে মিলির দিকে ফিরল সে। চোখের মনিতে এবার ক্রোধের পাশাপাশি এমন এক অবিশ্বাস জমাট বেঁধেছে যেন নিজের কাছের মানুষটির মুখেই সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যেটা শুনেছে। মিলিকে কিছু বলতে যাবে তার পূর্বেই শাফিন বলল, এরপর যদি এমন বেহায়াপনা করো তাহলে তোমার বিষয়ে ভিসির নিকট রিপোর্ট করতে বাধ্য হব।
সে তুমি মোস্তফা বাড়ির মেয়েও হও আর ডাকসুর ভিপি, তাতে আমার যায় আসে না। বলে যেমন ভাবে এসেছিল তেমনই হনহনিয়ে বেরিয়ে গেল। পেছনে অপমানে নীল হয়ে দাঁড়িয়ে রইল ইফতি। আজ পর্যন্ত তাকে কোনো শিক্ষক এত অপমান করেনি। ইফতি ধীরে ধীরে নিজের গাল স্পর্শ করলো। বাম পাশটায় এখনও জ্বালা অনুভূত হচ্ছে। চোখ দুটো তুলে আবার মিলির দিকে তাকালো সে। তুই করেছিস? হুম। মজা লাগলো তোর অপমান দেখে? মিলির স্বীকারোক্তিটা শুনে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল ইফতি। যেন কথাটা কানে পৌঁছেছে অথচ মস্তিষ্ক তাকে গ্রহণ করতে নারাজ। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে সে এতদিন বন্ধু বলে জেনেছে। একই বেঞ্চে বসেছে, একসঙ্গে হেসেছে, একে অপরের ব্যক্তিগত কথাগুলো ভাগ করে নিয়েছে। অথচ সেই মানুষটাই আজ তার অপমান থেকে আনন্দ পাচ্ছে। বিষয়টা সত্যি অদ্ভুত। ইফতি কয়েক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কেন? মিলি এবার হাসল না। চোখের দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ হয়ে উঠল। কারণ আমি তোকে সহ্য করতে পারি না। ইফতির ভ্রু সামান্য কুঁচকে গেল। তা দেখে খিলখিল করে হেসে উঠল মেয়েটা। তার ছেলে সুরে বলল, তোকে দেখলেই আমার মেজাজ খারাপ হয় অনেক। দ্বিধাহীন উত্তর। মিলি এক পা এগিয়ে এলো। এতক্ষণ যে মেয়েটা সবার সামনে নিরীহ সেজেছিল, তার মুখোশটা এবার সম্পূর্ণ সরে গেছে। জানিস তুই সবসময় কি করিস? সবাই তোকে দেখে, সবাই তোকে নিয়ে কথা বলে। তুই যেখানে যাস তোর চারপাশে মানুষ জড়ো হয়। শিক্ষকরা পর্যন্ত তোকে আলাদা করে চেনে। তোর পরিবার, তোর পরিচয়, তোর ক্ষমতা সব কিছু যেন তোর জন্য পথটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছে। আর আমি যতই চেষ্টা করি তোকে ছায়া পেরোতে পারি না। তুই না চাইলেও সব কিছু পেয়ে যাস, আর আমি চাইলেও কিছুই পাই না। ইপ্তি ধীর কণ্ঠে বলল, তাই বলে আমাকে এইভাবে অপমান করলি? এটা তো মাত্র শুরু। মিলি ঠোঁটে আবারও সেই কুটিল হাসি ফিরে এলো। আজ তো শুধু তোর গালে দাগ পড়েছে। আগে আগে দেখ আরও কত কী হবে তোর সঙ্গে। ইফতির চোখে ক্ষীণ বিস্ময় ফুটে উঠল। আহত সুরে বলল, বন্ধুত্বটা তাহলে এতদিন অভিনয় ছিল? আমার জন্য হ্যাঁ। মিলি উত্তরটা ছুরি ফলার মতো এসে বিঁধল শ্যামকর্ণার বক্ষস্থলে। সময়টা 2019। ইফতির ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কয়েকদিন পরেই। তুকুর মেধা সম্পন্ন শিক্ষার্থীর তালিকায় শীর্ষস্থানে অধিকারী সে। সেই সময় ইফতির সাফল্য সিঁড়ি বওয়া জ্বলন্ত তারার ন্যায় জ্বলে। কিন্তু হঠাৎই ইফতির মাথায় ভূত ওঠে সে রাজনীতি করবে, তাই একদম শেষ মুহূর্তে এসে জার্নালিজম বিভাগ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্থানান্তর হয়। তার এমন সিদ্ধান্তের জন্য একটা বছর অপচয় হয়, যার ফলস্বরূপ তাকে পুনরায় প্রথম বর্ষে অধ্যয়ন করা লাগে। সে বছরই ডাকসুর ভিপি পদে নির্বাচিত হয় সে। মিলিও সেই পদের প্রার্থী ছিল। তার বাবা তৌহিদ পুরান ঢাকার এমপি। রাজনৈতিক পরিবারের মেয়ে হওয়ার দরুন মেয়েটার তীব্র আকাঙ্ক্ষা ছিল ছাত্র রাজনীতির প্রতি। বাবার রাজনৈতিক পরিচয়, পারিবারিক প্রভাব এবং নিজের উচ্চাকাঙ্ক্ষা সব কিছু মিলিয়ে মিলির বিশ্বাস ছিল ডাকসুর ভিপি পদটা তারই প্রাপ্য। কিন্তু মেয়েটার সকল আশায় পানি ঢেলে দিয়ে নির্বাচনের ফলাফল বদলে দিল ইফতি। অপ্রত্যাশিতভাবে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে ডাকসুর ভিপি নির্বাচিত হলো সে। সেদিন থেকে মিলির মনে জন্ম নেয় এক অদৃশ্য ক্ষোভ। প্রথমে সেই ক্ষোভ ছিল প্রতিদ্বন্দ্বিতার, তারপর ধীরে ধীরে তার রূপ নেয় ঈর্ষায়। আর ঈর্ষা একসময় এমন এক ঘৃণায় পরিণত হয় যার কাছে বন্ধুত্ব হয়ে যায় নিছক অভিনয়। নির্বাচনের দিনটির কথা আজও স্পষ্ট মনে আছে ইফতির। বিশ্ববিদ্যালয়ের মাঠ জুড়ে তখন উৎসবের আমেজ। ফলাফল ঘোষণার পর চারপাশ থেকে ইফতিকে ঘিরে ধরেছিল শিক্ষার্থীরা। কেউ অভিনন্দন জানাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ বা স্লোগানে মুখর করে তুলেছে পুরোটা প্রাঙ্গণ। ভিড়ের খানিকটা দূরে দাঁড়িয়ে নীরবে পুরো দৃশ্য অবলোকন করছিল মিলি। সেদিন ইফতি নিজে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলেছিল, হারজিত নিয়ে মন খারাপ করিস না, তুইও অসাধারণ করেছিস। সেই মুহূর্তে চারপাশের সবাই হয়তো ইফতির উদারতা দেখেছিল, কিন্তু মিলির কাছে শব্দটা ছিল নিছক করুণা। করুণা শব্দটা সেদিন থেকেই মেয়েটার মনে বিষের মতো ছড়িয়ে পড়েছিল। সেটা ইফতি ঘূর্ণাক্ষরে টের পায়নি। রাত গভীর হয়েছে, দিনের সমস্ত কোলাহল যেন ধীরে ধীরে নিস্তব্ধতায় অতল গহ্বরে বিলীন হয়ে গেছে। আকাশ জুড়ে ছড়িয়ে আছে মেঘের আবছা আস্তরণ। তার ফাঁক গলে দু একটি নক্ষত্রের ম্লান আলো উঁকি দিচ্ছে দূরের কোনো এক গলিপথ থেকে ভেসে আসছে কুকুরের ক্ষীণ ডাক। আবার কখনো বা নিশুতি রাতের বুক চিরে ছুটে যাচ্ছে কোনো অজ্ঞাত যানবাহনের শব্দ। মোস্তফা বাড়ির বিশাল প্রাঙ্গণও আজ অস্বাভাবিক নীরব। দিনের ব্যস্ততায় যে বাড়িটি মুখর হয়ে থাকে, রাতের এই প্রহরে সেখানে কেবল বাতাসের মৃদু সঞ্চারণ আর বৃক্ষের পাতার ক্ষীণ মর্মর ধ্বনি। বারান্দার রেলিং ছুঁয়ে আসা শীতল বাতাস পর্দাগুলোকে মৃদু দোলায়িত করছে।
কোথাও কোনো আলো তীব্র নয়। হলুদাভ বাতিগুলো অন্ধকারকে সম্পূর্ণ দূর করতে না পেরে বরং চারপাশে এক ধরনের রহস্যময় আবহ তৈরি করেছে। ঘড়ির কাঁটা মধ্যরাত অতিক্রম করেছে অনেক আগেই, অথচ ইপ্তির চোখে ঘুম নেই। নিজের ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছে সে, পরনে সাদামাটা রাতের পোশাক, এলোমেলো চুলগুলো কাজ ছুঁয়ে নেমে এসেছে। এক হাতে মুঠো করে ধরে আছে ফোন। ফোনটি বহুক্ষণ আগেই নিভে গেছে, তবু তার দৃষ্টি সেদিকে স্থির। আজকের ঘটনাটা বারবার ফিরে আসছে মস্তিষ্কের পর্দায়। শ্রেণীকক্ষে শত শত চোখের সামনে দাঁড়িয়ে অপমানিত হওয়ার মুহূর্ত, আর সব শেষে মিলির সেই স্বীকারোক্তি, আমার জন্য হ্যাঁ। বাক্যটা যতবার মনে পড়ছে বুকের ভেতরটায় ততবার অদ্ভুত এক শূন্যতায় ভরে উঠছে। বন্ধুত্ব জিনিসটা ইপ্তির নিকট বরাবরই স্পর্শকাতর স্থান। মাহি তার তিতির ব্যতীত একমাত্র ওই মেয়েটাই ছিল তার সব থেকে নিকটস্থ। বাইরে হঠাৎ বাতাসের বেগ একটু বাড়ল। জানালার কাছে বৃষ্টির দু একটি ফোঁটা এসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই টুপটাপ শব্দে শুরু হলো মেহি বৃষ্টি। অন্ধকার আকাশ থেকে ঝরে পড়া সেই বৃষ্টিধারা যেন সারাদিনের উত্তাপ ধুয়ে নিয়ে যেতে চাইছে। কিন্তু মানুষের মনে জমে থাকা অভিমানকে এত সহজে ধোয়া যায়? ইপ্তি ধীরে ধীরে জানালার কাছে কপাল ঠেকালো। চোখ দুটো বন্ধ করতেই মিলির সঙ্গে কাটানোর অসংখ্য মুহূর্ত মনে পড়ে গেল। একসঙ্গে হাসি, আড্ডা, অভিমান, একে অপরের গোপন কথা ভাগ করে নেওয়া, সব কিছুই কি তবে মিথ্যে ছিল? কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার শব্দ হয় না, তারা নিঃশব্দে ভেঙে যায়, অথচ সেই নীরবতার প্রতিধ্বনি মানুষের অন্তরে বহুদিন বেঁচে থাকে। ইপ্তির ক্ষেত্রে আজ তেমনই কিছু ঘটেছে। বৃষ্টির শব্দ ক্রমশ ঘন হয়ে উঠল। আজকাল বাড়ির মানুষগুলোর ব্যবহারেও কেমন পরিবর্তন লক্ষ্য করছে সে। কেমন এক অদৃশ্য পরিবর্তন লক্ষ্য করছে সে। আগে যেখানে তার ঘরে ঢুকতে কারো অনুমতি প্রয়োজন হতো না, এখন সেখানে অকারণে যেন সকলের পা থমকে যায়। বড় মা কয়েকবার কথা বলতে গিয়েও থেমে গেছেন। মাহি তো কেমন যেন এড়িয়ে চলছে তাকে। এমনকি তিতির, যে মেয়েটা ইপ্তির মুখ দেখেই তার মনের খবর পড়ে ফেলতে পারে, সেও আজ সারাদিন একবারের জন্য জিজ্ঞেস করেনি কি হয়েছে। এমন না যে তারা দুজন ইচ্ছে করে এমন করেছে। ইপ্তি খেয়াল করেছে মাহি তার তিতিরকে বারবার আটকে দিচ্ছে আয়াত মোস্তফা। বিষয়টা ইপ্তির দৃষ্টি এড়ায়নি, কিন্তু আজ মিলির বিশ্বাসঘাতকতার পর এসব পরিবর্তন তাকে একটু বেশি ভাবাচ্ছে। কোনো একটা অদৃশ্য সূত্র যেন বারবার তার চিন্তার কেন্দ্র এসে জট পাকিয়ে যাচ্ছে, অথচ সূত্রটির কোথায় শুরু কোথায় শেষ কিছুই যেন ধরতে পারছে না সে। খট দরজা হঠাৎ দরজা খোলার শব্দে চমকে উঠল ইফতি। এত রাতে তার রুমে কে এলো? পেছন ফিরে দরজার উপর দৃষ্টিপাত করতে ভ্রু যুগল আপনা আপনি কুঁচকে এলো। দরজার সম্মুখে তার সব থেকে অপছন্দের মানুষটাকে দেখে বিরক্তিতে কপালের ভাঁজ আরও গাঢ় হলো। এই মুহূর্তে তার কক্ষে এই ন্যাকামির গোডাউন থুক্কু আয়রা কি করছে ভেবে পেল না। মেয়েটাকে দেখলেই গা পিত্তে জ্বলে যায় তার। বয়সে কিশোরী হলেও ভাবভঙ্গি 20 বছরের রমণীর মতো। তার ভাবনার মাঝে আয়রা কয়েক কদম এগিয়ে এলো। কি করছো আপু? সৎ বোনদের কণ্ঠস্বর কর্কশ আর অহেতুক অহমে পরিপূর্ণ হয়, কিন্তু আয়রা কণ্ঠের স্নিগ্ধতা যেন সে তার বড় বোনকে কত শ্রদ্ধা করে। মেয়েটা অভিনেত্রী হিসেবে অসাধারণ, তাই চমকালো না ইপ্তি। ততক্ষণাৎ পাশ ফিরে বলল, ন্যাকামি বাদ দিয়ে কেন এসেছিস সেটা বল। এক ঝাঁক নীরবতা। নিশ্চিন্তে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল আয়রা। হেলদোলহীন মেয়েটাকে এমন মূর্তমান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শ্যামকন্যার শীতল মেজাজটা নিমিষেই বিগড়ে গেল। মন মানসিকতা এমনিতেই ভালো না, তার উপর মধ্যরাতে এই মেয়ের এমন ন্যাকামি দেখে জিহ্বা সংযত রাখা ইপ্তির জন্য অতিশয় দুষ্কর হয়ে পড়ল। বিরক্তি কণ্ঠে বলল, কি বলবি তাড়াতাড়ি বল। হঠাৎ ইপ্তির সম্মুখে দণ্ডায়মান চতুর্দশী মেয়েটা বাঁকা হেসে পেছনে লুকানো হাতটা ইপ্তির সম্মুখে তুলে ধরল। মেয়েটা লতানো হাতে নজর পড়তে বিস্ময়ের চোখ দুটো বড় বড় হয়ে গেল ইপ্তির। উত্তেজনায় রীতিমতো কম্পন শুরু হলো ইপ্তির সমস্ত তনু জুড়ে। চাপা আর্তনাদে দু হাতে মুখ চেপে ধরে বলল, তুই ছুরি এনেছিস কেন?